আজকের গল্প ভুল বসন্ত। লিখেছেন রিমা বিশ্বাস। বাবা বাজার থেকে আসা মানেই ঘরে ঢুকতে ঢুকতে হাজারো ঘটনাক্রমের প্রবাহ। সুপর্ণা বাবার এই স্বভাব সম্পর্কে ভালোভাবেই অবগত। তাই উঠোনে দাঁড়িয়ে পায়ে জল ঢেলে যখন জয়ন্ত পায়ে পা ঘষে বলছিল, আলু পেঁয়াজ কিনেই তো পকেট অর্ধেক, বাকি আর বাজার কি করব, তখন বারান্দায় ঝোলানো বাঁকা ঠোঁট সবুজ মিঠুর থালায় ভেজা ছোলা দিয়ে চলেই আসছিল সুপর্ণা। কিন্তু পা আটকালো বাবার মুখে রমেন জেঠুর নামটা শুনে। একটা উত্তেজনার লহরী মুহূর্তে খেলে গেল শরীরে। রমেনদা তো আজ আজব কথা শোনালো। সুপর্ণার কপালে ভাঁজ পড়েছে। মনে পড়ছিল কিছুদিন আগে সিনেমা দেখতে গেল গৌরীদের সঙ্গে। হলে ঢোকার মুখে দেখা হয়েছিল শ্লোকের সঙ্গে। চোখে মুখে হেসে গুরুগম্ভীর সে বলল, বাড়িতে না বলে আসা হয়েছে নিশ্চয়ই। সুপর্ণাও একই সুরে পাল্টা বলেছে, বললে যে ছেলে ধরা পিছু নিত, সে তো এখনও নেবে, নইলে ধাওয়ার করলো কি করে বলো। নিজের বুকে আঙুল রেখে বলেছে শ্লোক। শ্লোকের বন্ধুরা যেমন চেনে সুপর্ণাকে, তেমনি সুপর্ণার যে হাতে গোনা বন্ধু আছে তাদের কাছেও শ্লোক অপরিচিত নয়। ওরা হাসাহাসি করছিল। তারপর ওদের গ্রুপটার সঙ্গে আবার দেখা হলো মোগলাই রেস্তোরাঁয়। শ্লোক ওদের টেবিলে এসে বসলো। বলল, আমার ম্যাডামের সঙ্গে আলাদা থাকতে দাও না ভাই তোমরা। গৌরী উঠে যেতে চাইলে সুপর্ণাই হাত চেপে ওকে বসিয়ে দিয়ে বলল, যখন ম্যাডামকে আগে মনে ছিল না, তখন আর পরেও দয়া দেখাতে হবে না। যদিও গৌরী চলে গেল কোমল যুগলের মাঝে অস্থির অস্বস্তি হতে না চাওয়ায়। একটানা চোখের দিকে চেয়েছিল শ্লোক। তারপর বলল, চোখের সাগরে ডুবেছি আমি হে সুন্দরী, আমার বন্দি ছাড়া রেহাই নাই। ওর হাতের পাতায় আলতো চাঁটি মেরেছে সুপর্ণা। দেখব তোমার ফিলিংসের লংজিভিটি কীরকম। মাঝেও কথা হয়েছে ফোনে, তবে গত ৩-৪ দিন কথা হয়ে ওঠেনি। সুপর্ণা নিজেও ব্যস্ত ছিল পড়ানো নিয়ে, আর শ্লোক ব্যস্ত থাকে নিজের চাকরি নিয়ে। শ্লোক যে বরাবর শুধু পড়াশোনায় ভালো ছিল তাই নয়, ওর ভাগ্যটাও ভালো। ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো ভালো কোম্পানি থেকে অফার পেয়ে গেছে। তারা যেমন টাকা দিচ্ছে তেমনি নিংড়েও নিচ্ছে সমানভাবে। কিন্তু এর মাঝে রমেন জেঠুর আজব আজব কথা বলার কি অর্থ? বাবা রান্নাঘরে এখন। সুপর্ণা সেদিকে যেতে শুনল বাবা বলছে, আমি যে মানুষ চিনতে এভাবে ভুল করব সত্যি ভাবিনি। রমেনদা নিজেই তো উপযাচক হয়ে বলেছিল, তোমার বাড়ির মেয়েকে ঘরের বউ করে আনতে পারলে আর আমার কোনো অশান্তির ভয় থাকবে না। তোমার আর জয়িতার শিক্ষায় মেয়ে আজকের দিনে একেবারে দুর্লভ এক রত্ন। আমি তো এই বিশ্বাসেই চলছিলাম শ্লোকের সঙ্গে মামনির বিয়ে দেব। মামনিও তো তাই জানে। কপালে ভাঁজ পড়ল সুপর্ণার। ওরা কি বিয়েতে বারণ করেছে? না না, এ কিছুতেই সম্ভব নয়। শ্লোক মেনেই নেবে না এরকম কিছু। ওর বাবার বিরোধ করবেই। মার গলায় উদ্বেগ। তুমি কি হয়েছে আগে বলো না। রমেনদা কি কিছু বলেছেন? বাবা এবার ব্যাখ্যায় এলেন। আজ বাজারে দেখা হলে আমি বরাবরের মতন এগিয়ে গিয়ে বললাম, কি দাদা সব ভালো তো? শুনে উনি বড় একটা শ্বাস ফেলে বললেন, আর ভালো মন্দ যা বাজার দর পড়ল তাতে হাওয়া খেয়ে বাঁচতে পারলে বাঁচা যেত। শুনে সম্মতি জানিয়ে জয়ন্ত বলেছেন, তা যা বলেছেন দাদা, পরিবার নিয়ে সংসার করা দায়। উনি বললেন, আমি তো শ্লোকের বিয়ে এমন জায়গায় দেব ঠিক করেছি যাতে একটা মোটা রকম ব্যবস্থা তার হয়ে যায়। আমরা ছিলাম দিন আনা দিন খাওয়া মানুষ, তাই যেমন ছিলাম তেমন ঘরেই বিয়ে করেছি। কিন্তু শ্লোকের আমার 2.5 লাখ মাইনে হবে। তবে বিয়েও কি তেমন হেভিওয়েট ঘরে করা উচিত নয়? এ যেন জয়ন্তের গালের উপর সপাটের চর। অপমানে আর রাগে কান গরম হয়েছে জয়ন্তর। চাইলে অনেক কথাই হয়তো শোনাতে পারত ভদ্রলোককে, কিন্তু তা আর করেনি। চলে এসেছে অহেতুক বাক্যব্যয়ে না গিয়ে। কথাগুলো অবিশ্বাস্য লাগছিল সুপর্ণার। কানের কাছে অনর্গল কোলাহল, কোনো এক দূর প্রান্তরের ফিসফিস, রোদে পড়া বুড়ো ঘাস, উঁচু নিচু ঢেউয়ের মাঠ, আর সেই ছায়াদানকারী পাইন গাছটা। শ্লোকের কোলে মাথা রেখে শুয়ে সুপর্ণা। শ্লোক পড়ে শোনাচ্ছিল, সেই চুল তার কবেকার বিদিশারে নিশা। সুপর্ণার মেঘ কালো চুল ছড়িয়েছিল শ্লোকের কোলে।
স্বপ্নরাজ্যে ওরা ছিল সেরা যুগল, কল্পদেশে বিখ্যাত দম্পতি হয়তো। ক্লাস 12 থেকে জেনে আসছে শ্লোকের বাগদত্তা সে। হ্যাঁ, আজকের দিনে অচল একটা শব্দ হলো পারিবারিক সূত্রেই এই সম্বন্ধে শিলমোহর প্রথম দেওয়া হয়েছিল। দুই তরুণ তরুণী তখন একে অপরকে দূর থেকে দেখত কেবল। তারপর কোনো এক দুর্বল অপরাহ্নে একে অপরের চোখে চোখ রাখা। মুহূর্তেরা এক ঝাঁক উল্কা খসার বরণের উজ্জ্বলতায় ভরিয়েছিল চারপাশ। এক অলৌকিক সুখানুভূতিতে ডুবেছিল দুজন। এসব যে চাঁদ তারার মতোই সত্য। তবে আচমকা সত্য বদলায় কি করে? বাড়ির পরিবেশটা থমথম হয়ে গেল তারপর থেকে। দুপুরে স্নানে যাওয়ার আগে মাম্মাম কাছে টেনে নিয়ে বসালো। বলল, আয়, মাথায় তেল মালিশ করে দিয়া যা। স্বভাবে বড় ধীর স্থির সুপর্ণা। বকাবকি করলেও জবাব দেয় না। ডাগর চোখে দেখে, তারপর চোখ নামিয়ে নেয়। প্রাণ খুলে কাঁদতেও যেন সংকোচর। পাড়ার কারোর সঙ্গে তেমন ভাব নেই, কারোর সঙ্গে মিল পায় না কোনো বিষয়ে। বন্ধু যে কটি আছে তারা নিতান্ত না থাকলে নয়, তাই থাকা। এহেন নিরীহ মেয়েটির সঙ্গে অন্যায় করতে বুক কার না কাঁপে। তুই আমাদের বাড়ির সোনা মেয়ে, এমন রং আজ পর্যন্ত কেউ পায়নি। মাম্মাম চিরুনিতে টান দিয়ে বলেন। চুপ করে থাকে সুপর্ণা। মাম্মাম মেয়ের মনের আগল পায় না, তাই বলে, আমার চোখে তোর মতো সুন্দরী মেয়ে খুব কম দেখা যায়, কিন্তু কদর পায় না মাম্মাম। সুপর্ণা বলে দীর্ঘশ্বাস ফেলে। মাম্মামের চিরুনি থেমে যায়। মুখ ফিরিয়ে সুপর্ণা বলে, আমি ভাবছি শ্লোকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। মাম্মামের কপালে ভাঁজ পড়ল। বললেন, লাভ হবে না রে। তুই কি ভাবছিস তার চেতনার বাইরে এসব হচ্ছে? বাড়িতে এসব নিয়ে আলোচনা হয়নি? শ্লোক সব জানে। দেখ, হয়তো সে নিজেও ইনভলভড। দু চোখে অবিশ্বাসের ছায়া পড়ে সুপর্ণার। এ হতে পারে না। তবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর বিশ্বাস উঠে যাবে সুপর্ণার। তাই সোজাসুজি ফোন করল শ্লোককে। শ্লোকের ফোন বাজল, কিন্তু ও ফোন ধরল না। বুকের প্যালপিটেশন বাড়ল মাত্র। একটা প্রাইভেট স্কুলের টিচার সুপর্ণা, মাইনেপত্র ভালো। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। বাড়ির অবস্থা অতি সাধারণ। শ্লোকের সঙ্গে বিয়ে হলে সংসার আড়ম্বরে না হোক সুখের হতো নিশ্চয়ই। স্কুল থেকে বেরোতে দেখল শ্লোক দাঁড়িয়ে গেটের কাছে। চোখ জ্বালা করে উঠল মুহূর্তে। বুকে হাতুড়ি পড়ছে ক্রমান্বয়ে। মন চাইছিল ছুটতে গিয়ে ওর বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে বলে, আমি জানতাম তুমি আসবে। রমেন জেঠুর মতের সঙ্গে তোমার মতের মিল হতেই পারে না। কিন্তু এই কোলাহল মুখর বিকেলের স্কুল গেট তার অনুমতি দেয় না। শ্লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে সুপর্ণা। শরীর ভিতরে ভিতরে উত্তেজনায় থরথর কাঁপছে। শ্লোকের মুখ গম্ভীর, কেমন যেন অচেনা ঠেকল এ মুখ। শ্লোক এদিক ওদিক চেয়ে বলল, কোথাও গিয়ে বসে কথা বললে হতো না? তারপর কিছুটা দূরে বটগাছের তলায় বেদিতে গিয়ে দুজন বসলো পাশাপাশি। এখানকার 150 বছরের পুরনো গাছ। আশপাশের সব কিছুর পরিবর্তন হলো, এর পরিবর্তন হয়েছে শুধু গুঁড়ির পরিধিতে। বিশাল বাঁধানো চাতাল, সামনে শিব মন্দির। মাঝে মাঝে কানে আসছে ঘণ্টার ধ্বনি, নাকে আসছে ধূপের গন্ধ। বটগাছের শাখায় বাঁধা লাল সুতো মাটির ঢালা। হাওয়ায় দুলছে মানত পূরণের ছোট বড় লাল ঝান্ডা। শ্লোক গলা ঝেড়ে নিল। তারপর বলল, বাবার স্বভাব তো জানোই, কখন কাকে কি বলে আসে। বুক ধক করে উঠল সুপর্ণার। যাক, তবে যা ভেবেছিল তাই বলতে চাইছে শ্লোক। কিছুটা অভিমানী তাকালো যেন। শ্লোক তাকিয়ে সম্মুখে। এখন কথা দিয়ে এলে আর কি করি বলো? বাবার এক প্রবাসী বাঙালি বন্ধু থাকে জামশেদপুর। তার শরীর অসুস্থ। বাবার হাত ধরে কথা নিয়েছেন যেন মেয়েকে আমি বিয়ে করি। এখন আমি দায়ও তো এড়িয়ে যেতে পারি না। চোখ স্থির হয়ে রয়েছে সুপর্ণার। শ্লোক নির্বিকার। ওদের সম্পত্তি ভালো আছে, বলতে গেলে ছোটোখাটো জমিদার। শুধু রক্ষণাবেক্ষণ করা সেরকম লোক নেই। কয়েক বিঘা জমি, অথচ প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমার ইচ্ছে একটা রিসর্ট করার। ভদ্রলোক কেবল সম্পত্তি করে গেছেন, সেগুলো ইউটিলাইজ করেননি। অবাক চোখে শ্লোকের দিকে চেয়ে রইল সুপর্ণা। শ্লোক কিন্তু অবাক হলো না এতে। ও যেন খুব সামান্য একটা ব্যাপার এমনভাবেই গল্প করে চলেছে। সুপর্ণা সব গুলিয়ে যাচ্ছিল। উঠে পড়ে বলল, আজ উঠি তবে? হ্যাঁ, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। আমি একা চলতে শিখতে শুরু করেছি শ্লোক। কয়েকটা দুর্বল হাত আমার পথ ভঙ্গুর করত শুধু, কিন্তু বোধহয় আর তেমনটা হবে না।
শ্লোক কি বলল বা ভাবল তা নিয়ে আর বিন্দুমাত্র কৌতূহলী নয় সুপর্ণা। তখন শুধু ভাবছে এই শিক্ষাটা যেন ওকে আরও মজবুত হতে শেখায়। এরপর শ্লোকের বিয়ের সানাই বাড়ি পর্যন্ত ধেয়ে এলো। যেহেতু পাড়ার মধ্যেই বাড়ি, তাই রসিক গল্পও হলো অনেক। শ্লোকের সৌভাগ্য আর রুচির প্রশংসার ঠনঠন শব্দে একটা সময় টেকা দায় হচ্ছিল সুপর্ণার। সবাই বেশ খুশি। সুপর্ণা যে নিভৃতে থাকে, কারো নিন্দায় বা প্রশংসায় থাকে না, তাকে জব্দ হতে দেখে সবাই তৃপ্ত এবং আনন্দিত। সুপর্ণার নিজেকে বড় কোণঠাসা মনে হচ্ছিল বুঝি ওই দোষী। এইসব হাবিজাবি অশান্তি মাথায় চাপিয়ে যখন ক্লাসরুমে বসে আনমনে পরীক্ষার রুটিন তৈরি করছে, ঠিক সেই সময় যেন মনে হলো ফোঁপানির আওয়াজ শুনল। ডায়াস থেকে নেমে পিছনের বেঞ্চে গিয়ে দেখে রোগাটে চেহারার একটা মেয়ে কাঁদছে। সুপর্ণাকে দেখে সে চমকেছে। কি হয়েছে? সুপর্ণা জানতে চাইল। মেয়ে চুপ। আবার প্রশ্ন করল সুপর্ণা। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি দাঁড়িয়ে বলল, একটা ছেলে রোজ ফলো করে, বাড়ি পর্যন্ত যায়। বাড়িতে মাকে বলেছি, মা বলে ওসব হয়। কিছুদিন আগে ছেলেটা আমায় সাইকেল নিয়ে ধাক্কা দিয়েছে। তোমার বাবা জানেন ব্যাপারটা? আমার বাবাকে বলতে ভালো লাগে না। সে চোখের জল মোছে। বড় চিন্তায় পড়ে সুপর্ণা। সব জেনে চুপ করে থাকে কি করে? নেটে সার্চ করতে শুরু করলো কোনো এনজিও এই ধরনের সমস্যা এগিয়ে এসে সাহায্য করে কিনা। আর সেই সন্ধানে খোঁজ মিলল সোচ্চার সংগঠনের। অগণিত মেয়ের অসংখ্য সমস্যা, কত শুনব। সংস্থার সেক্রেটারি অনিরুদ্ধ ভৌমিক নিজেই ফাইল খুলে বললেন কতকগুলো। তারপর বললেন, লোকাল থানায় ব্যাপারটা জানাতে হবে। যাতায়াতের পথে দুদিন হাবিলদারের ডান্ডে পড়লেই বাঁচাধন জব্দ হবে। কিন্তু যদি পরে মেয়েটার উপর অ্যাকশন নেয়? সে তো এমনিও নিতে পারে। সাহস বাড়ার আগেই ভয় জন্মানো উচিত। এদের প্রশ্রয় দেয় আমাদের ভয়। নিজের ব্যক্তিগত কথা মনে পড়ে গেল হঠাৎ করেই। কেন যেন মনে হলো আমাদের সমাজটাও অন্যের অসহায়তা উপভোগ করে। বলল সে কথা, সমাজটাও তো সেরকম। সজ্জনদের পাশে দাঁড়ানোর বদলে দুর্বৃত্তদের উস্কানি দেয় বেশি, নয় কি? হ্যাঁ, নিশ্চয়ই। প্রশাসনকে দোষারোপ করার আগে নিজেদের চেক করা উচিত। সমাজ সঙ্ঘবদ্ধ হলে সমাজে অপরাধ অবশ্যই কমবে। নিজের বাড়ির আবর্জনা নিজেরাই তো জড়ো করি। মিউনিসিপ্যালিটি নয় পরে আসে ওগুলো তুলতে, তাই নয়? ভদ্রলোকের সঙ্গে কথা বলে ভালো লাগলো সুপর্ণার। পুলিশের সাহায্যে উপকারও হলো বেশ। মেয়েটি এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। স্বাভাবিকভাবে হাসছে, কথা বলতে পারছে। পড়াতেও মনোযোগী হয়েছে বেশ। আর ওর এই পরিবর্তনের সঙ্গে সুপর্ণাও যেন কি করে ভুলে গেল ওর ক্ষত, অপমান, শ্লোক সব। স্কুল শেষে যেতে হয় সোচ্চার। ওখানে রোজ দিন কোনো না কোনো সমস্যার উপর বৈঠক হয়। এ বৈঠক চা সিঙাড়ার সঙ্গে আড্ডার বৈঠক নয়। উকিল পাশে বসিয়ে মানবাধিকার সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধান্তে আসার বৈঠক। কত অ্যাসিড অ্যাটাকের কেস লড়ছে এই সংস্থা। সুপর্ণা ওর মাইনের অনেকটা দিয়ে দেয় সোচ্চারে। জীবনে এখন মনে হয় একটাই লক্ষ্য, যদি পারা যায় দুহাতে কিছুটা পাঁক পরিষ্কার। তবে যদি আগামী প্রজন্ম বুক ভরে টানতে পারে নিষ্কলুষ বাতাস। বাতাস বইছিল মৃদুমন্দ, দোলা লাগছিল সুতির কাপড়ে, মাদনহীন এলোমেলো চুলে। শয্যা থেকে ফিরতে ফিরতে আজ দেরি হলো। নভেম্বরের শেষাশেষি। একটু একটু শীত বোধ হয় রাতের দিকে। শয্যার থেকে বেরিয়ে কিছু দূর হাঁটলে পরে বাসস্ট্যান্ড। মোবাইলে সময় দেখে দাঁড়িয়ে আছে সুপর্ণা। হঠাৎ পাশ ফিরে তাকাতে বুক ধড়াস করে উঠল। ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রমেন জেঠু। বেশ অবাক হলো সুপর্ণা। ওর বিস্ময়ভাব সেও পড়ে ফেলেছে। একটা বোকা বোকা হাসি হেসে বলল, তুমি কি পড়িয়ে ফিরছ? না, একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম। আপনি এত রাতে? ঘড়িতে তখন রাত 9:45। রমেন জেঠুর মুখ পাংশু হঠাৎ। শ্লোকের বিয়ের প্রায় মাস তিনেকের ভিতর শ্লোক ও বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি ভাড়ায় চলে গেছে। বলেছে ওর অফিসের সুবিধার জন্য বাড়ি ছাড়ল, নইলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। এ কথা পাড়ায় ঘুরতে ঘুরতে সুপর্ণার কান পর্যন্ত এসেছে। এর বেশি ওদের সম্পর্কে জানার আগ্রহ বা সময় কিছুই হয়নি সুপর্ণার। বাস এলে ওরা দুজনেই উঠল এক বাসে। পাশাপাশি বসেছে। সুপর্ণা এড়িয়ে যেতেই মুখ বাসের জানালার দিকে করল। রমেন জেঠু বললেন, শ্লোক তো এখন মৌলিকে নিয়ে আলাদা থাকে। ফিরে তাকালো সুপর্ণা। আমি একটা ফার্মে কিছুদিন হলো কাজ শুরু করেছি। আসলে একা একা সময় কাটে না, তাই। আবার সেই বোকা বোকা হাসি।
একা কোথায়? কাকিমা তো আছেন সঙ্গে, বলল সুপর্ণা। মুখের হাসি অক্ষুণ্ণ রেখে রমেন জেঠুর উত্তর, আরে পেটটাও তো চালাতে হবে। আমার তো আর পেনশন নেই তোমার বাবার মতন। শুনে আকাশ থেকে পড়ল সুপর্ণা। যার ছেলে 2.5 লাখ কামায়, যার ছেলের বউয়ের বিপুল সম্পত্তি, যা কিনা ছোটোখাটো জমিদারির সমান, তাকে এই 65তে এসে চাকরি করতে হবে? মুখ ফসকে বেরিয়েই গেল সে কথা। আপনি সংসার চালাবেন কেন? শ্লোক তো যথেষ্ট ডিজার্ভিং। শ্লোক আসলে, ভদ্রলোক থমকালেন, তোতলে বললেন, ওই ওর শ্বশুরের জমিতে কোনো রিসর্ট খুলবে মনে হয়, ওই নিয়ে বিরাট ব্যস্ত, চাকরিটাও ছেড়ে দিয়েছে। তাই বুক বেয়ে একটা দীর্ঘশ্বাস পড়ল সুপর্ণার। এক দৃষ্টিতে চেয়ে রইল রমেন জেঠুর উপর। ভদ্রলোক চোখ নামিয়ে নিলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শ্লোকের সঙ্গে তোমার বিয়েটা না দিয়ে মস্ত ভুল করেছি জানো। শ্লোক মনে হয় সেই থেকে আমাদের দেখতে পায় না। ওর উপর আমি বেশি প্রেশার দিয়েছিলাম বিয়েটা ভাঙার জন্য, তাই সেও যেন দূরে সরে দেখিয়ে দিতে চায় আমি কতটা ভুল করেছি। বাস থেকে নেমে দুজনে হাঁটছিল একসঙ্গে। শ্লোকদের বাড়ির দেবদারু গাছটার নিচে এসে দাঁড়িয়ে পড়ল দুজন। সুপর্ণা বলল, আপনি বাড়ি যান, আমিও এগোই। আর একটা কথা বলি জেঠু। রমেন জেঠু চকচকে চোখে তাকালেন। সুপর্ণা বলল, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি শ্লোকের সঙ্গে আমার বিয়েটা হতে দেননি। কেন বললে এ কথাটা? এর পরেও কারণ জানতে চাইবেন? সুপর্ণা প্রায় হেসে ফেলে বলল। তারপর হাঁটা দিল দেবদারু গাছে ছায়া পেরিয়ে ওর বাড়ির পাশে ল্যাম্পপোস্টের দিকে। শ্লোককে ভালোবেসেছিল একদিন, আজ যেন নিজেকেই ছোট মনে হচ্ছে। ভালোবাসায় অসফল হওয়ার বেদনাতেও সম্মান আছে, কিন্তু ভালোবাসার পাত্র যদি অতি নগণ্য কীট সমান হয়, তার প্রতি শ্রদ্ধা রাখা যায় কি করে? আর নিজেকে তার সঙ্গে জড়িয়ে যেতে দেখে লজ্জা লাগে অনেকখানি। সুপর্ণা এখন অনেক এগিয়ে। ওর বিচার, চিন্তাধারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবই বদলে গেছে বিগত 1.5-2 বছরে। আজকের সুপর্ণা সম্পূর্ণ, যা শ্লোককে জীবনসঙ্গী হিসেবে পেলে হতে পারত না। কারণ শ্লোক ওর বাবার অনুরূপ, যে স্বার্থ ছাড়া কিছু বোঝে না। বাড়ির দরজার কাছে এসে সুপর্ণা বড় করে শ্বাস নিল। সত্যি এতদিনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।